আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এক কাপ চা নিয়ে বারান্দাতে কিছুটা সময় কাটানোর পরে চলে এলাম কিচেনে সকালে নাস্তা রেডি করতে। আমাদের জন্য যে কয়টা রুটির প্রয়োজন ভালো মতো সেঁকে নিয়েছি, আর এই রুটিগুলো আমি ফ্রোজেন করব। হালকা এপিটোপিট সেঁকে তারপরে ঠান্ডা করে আমি সবসময় ফ্রোজেন করি, খুবই সামান্য সেঁকে নেই, 5 সেকেন্ডের মতো করে এপিটোপিট। আর গতকালকের কিছুটা মাংসের তরকারি ছিল, সেটাই গরম করে নিচ্ছি। আর সাথে চা। এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা। তো আমি আফসিককে সকালে নাস্তা দিয়ে দিয়েছি, আর আমার বাচ্চার পরীক্ষা চলছে, তো সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত একটা দিন পার করেছি আজকে সারাদিন। কিছুদিন আগে মা আব্বা ঢাকা এসেছিলেন আপুদের বাসায়, তো আসার সময় অনেকগুলো বেল নিয়ে এসেছে, আমাকেও দিয়েছে। তো আজকে একটা বেল দিয়ে বেলের শরবত করেছি, আর সাথে রুটি পরোটা সেঁকে নিয়েছি। তো আফসিকে বললাম যে তুমি খাওয়া শুরু করো। আফসির পরীক্ষাও শুরু হয়েছে, তো বাচ্চাদের পরীক্ষা শুরু হলে দেখা যায় মায়েদের টেনশনে শেষ থাকে না। মনে হয় যেন বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও পরীক্ষা শুরু হয়। তো ভীষণ ব্যস্ত সময় পার করছি যেহেতু আফসির পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারে টুকিটাকি কাজকর্ম, সাথে একটু একটু করে ঈদের প্রস্তুতিও শুরু করেছি। সব কিছু মিলিয়ে আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা যায় অনেক আপু ভাই এবং আন্টির আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, কারণ নট সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যদি আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। প্রতিদিনের রুটি প্রতিদিন বানিয়ে খেতে পারলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তবে যে সকল আপুরা আছেন ঘরে বাইরে দুটোই সামলাতে হয়, মানে কর্মজীবী আপুরা বা ছোট বাচ্চার মায়েরা, দেখা যায় ঘুম থেকে উঠে বাচ্চা সামলে অনেক সময় প্রতিদিন রুটি বানানোর কাজটা অনেকটাই কষ্টের মনে হয়, ঝামেলারও মনে হয়। তো আমরা যদি একদিন একটু কষ্ট করে 2 থেকে 3 দিনের রুটি বানিয়ে ফ্রোজেন করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না, কষ্ট অনেকটাই কমে যাবে। তবে হ্যাঁ, বেশি দিন ফ্রোজেন না করাই ভালো। আমরা চাইলে কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিনের রুটি ফ্রোজেন করতে পারি। আমাদের বাসাতে অনেক বেশি রুটি লাগে, দেখা যায় রাত এবং সকালে আমরা রুটি খাই, আমি এবং আফসির আব্বু। তো দেখা যায় আমরা 3 দিনের রুটি মোটামুটি ফ্রোজেন করে রাখি। তো এভাবে কিন্তু আমি হালকা এপিটোপিট করে সেঁকে সবসময় রুটি ফ্রোজেন করে থাকি। তবে যারা প্রতিদিন টাটকা খেতে পছন্দ করেন তাদের বিষয়টা আলাদা। সকালের নাস্তার পর্ব শেষ করে ঘর গোছাতে যাওয়ার আগে আফসির আব্বুকে বললাম যে বাসার ফ্যানগুলো বেশ ময়লা হয়ে গিয়েছে, সবগুলো ফ্যান একসাথে পরিষ্কার করে দিয়ে যাও। আর সে আজকে ঢাকা যাবে, আসবে সেই রাতে। তো আফসিকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু মিলিয়ে সব কাজ আমাকেই করতে হবে। তো আমরা কিন্তু এই যে ঈদের আগে ফ্যানটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, আর ফ্যান পরিষ্কার করার কাজগুলো বরাবরই আফসির আব্বুই করে। তো দেখা যায় সে সুন্দর করে সবগুলো ফ্যান পরিষ্কার করে দিয়েছে। তো একটা প্রথমে শুকনা কাপড়ের সাহায্যে ফ্যান পরিষ্কার করে তারপর কিন্তু একদমই কম ভেজা একটা কাপড়ের সাহায্যে যদি ফ্যানগুলো পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সুন্দর পরিষ্কার হয়। অনেক ভেজা কাপড় দিয়ে ফ্যান পরিষ্কার করা একদমই ঠিক না, এতে করে কিন্তু ফ্যানের কালার নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় পাখাতে জং ধরে যায়, দেখতে একদমই ভালো লাগে না। তো আফসির আব্বু ফ্যান পরিষ্কার করে ঢাকাতে চলেও গিয়েছে। তো আমি ভাবলাম একটা রুমের পাপোশ ভিজিয়ে দেই, গরম পানি দিয়ে গোসলের আগ দিয়ে ধুয়ে নিব। তো একটা পাপোশ অনেক বেশি ময়লা ছিল, তো সব রুমের পাপোশ যদি একদিন ধোয়া যায় তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে, সেটা আমরা নিজেরা ধুই বা হেল্পিং হ্যান্ড দিয়ে ধোই না কেন। যদি আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা 4 দিনের ছুটিতে চলে গেছে। পাপোশ বা যে কোনো ভারী কাপড় গরম পানি দিয়ে ভিজিয়ে নিলে সুন্দর পরিষ্কার হয়। আর ঈদ আসতে তো খুব বেশি দিন বাকি নাই, তো একটু একটু করে বাসা বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো শুরু করে দিয়েছি, কারণ একদিন কোনোভাবেই এত কাজ করা সম্ভব না। তো আজকে পাপোশ এক রুমের পরিষ্কার করে নিব, দেখা যাবে অন্যদিন আবার অন্য রুমের পাপোশ পরিষ্কার করে নিব, বা বাসার যত পর্দা আছে দেখা যাবে পর্দা একটু একটু করে পরিষ্কার করতে শুরু করব।
যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কেন বছর তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, আর এখন বড় হয়েছি এখন মনে হয় কেন বছর তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই তো কিছুদিন আগে রোজার ঈদ গেল, আবার এই যে দেখতে দেখতে কোরবানির ঈদও চলে এসেছে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত আমাদের দাদি নানিদের আমল থেকে। আমি আমার মা নানি দাদিকেও দেখেছি ঈদের আগে পুরো বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করতেন। একদিন কিন্তু কাজের চাপ তারা নিতেন না। আবার এই যে আমরা কিন্তু দেখা যায় এখন আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, আবার আমাদের আগামী প্রজন্মও দেখা যাবে এই যে বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। আমরা এই কাজগুলো পরম যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে করে থাকি। সংসার হচ্ছে একটা মায়ার জায়গা, ভালোবাসার জায়গা। দেখবেন সংসারের কাজগুলো করতে মেয়েরা কখনোই ক্লান্ত হয় না। তো আমরা যদি একদিন কাজের প্রেশার না নিয়ে প্রতিদিন একটু একটু করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, বা এই যে ঈদের আগে যদি আমরা একটু একটু করে পুরো বাসাটাকে গোছাতে চেষ্টা করি বা পরিষ্কার করতে চেষ্টা করি, তাহলে দেখবেন কষ্ট কম হবে, কাজের বরকত আসবে, আবার এই যে সময় থাকবে হাতের মুঠোতে। তো মেশিন অনেকগুলো কাপড় দিয়ে দিব আজকে, যেহেতু পা পোষা হচ্ছে আমি ওয়াশরুমে গরম পানি দিয়ে ভিজিয়েছি। আর ছোট বাচ্চা থাকলে অনেক কাপড় চোপড় হয়, তো আজকে আমাদের 4 জনের কাপড় চোপড় মেশিনে দিয়ে দিব, যে আমি রান্না করতে যাওয়ার আগে মেশিনে কাপড়টা দিয়ে দিই। আবার আফসিকেও স্কুল থেকে আনতে যেতে হবে, তো আজকে রান্না বান্নার খুব একটা ঝামেলা রাখবো না, একটা আইটেমই রান্না করব। তো যখন মেশিনে কাপড় দিবেন অবশ্যই খেয়াল করবেন যে কাপড়ে কোনো কিছু আছে কিনা, বিশেষ করে বাচ্চা থাকলে খেয়াল করবেন যে কোনো খেলনা আছে কিনা বাচ্চাদের পকেটে। আমার সাথে বেশ কয়েকবার হয়েছে আমার বাচ্চাদের খেলনা ছিল, তো আমি এখন যখন মেশিনে কাপড় দিই ভালো মতো চেক করে তারপর মেশিনে কাপড় দিই। তো এই তো কোরবানি ঈদের আগে বাসাতে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছিল আফসির আব্বু, তো পেঁয়াজ যাতে নষ্ট না হয়ে যায় আমি হচ্ছে যে আমাদের গেস্ট রুমে সোফা আছে সোফার নিচে রেখে দিলাম, যেহেতু ফাঁকা জায়গা আছে। তো ফ্লোর এভাবে যদি পেঁয়াজ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজ নষ্ট হবে না, ভালো থাকবে। তো মোটামুটি এখানে 40 কেজির মতো পেঁয়াজ কিন্তু আমি বাসাতে সুন্দর করে ফ্লোরে রেখে দিয়েছি, যেখানে ফাঁকা ছিল সোফার নিচে খাটের একপাশে ফাঁকা ছিল সেখানে আমি রেখে দিয়েছি। আর দেখা যাবে ঈদের আগ দিয়ে পেঁয়াজের দামও বেড়ে যেতে পারে, যার জন্য এখন যেহেতু একটু কম আসছে তো ভাবলাম বেশি করে কিনে রেখে দেই। তো এভাবে ছড়িয়ে রাখলে কিন্তু পেঁয়াজ সুন্দর ভালো থাকে। তো পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম কিচেনে। তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল সকালবেলা। আমরা গৃহিণীরা যদি একদিন একটু কষ্ট করে কিছু কাজ করে রাখি তাহলে দেখবেন আমাদের কয়েকটা দিন অনেকটাই আরামে যাবে, সময় থাকবে হাতের মুঠোতে। বাজার থেকে যখন চিংড়ি মাছ আনবে সবগুলো মাছ ভালো মতো কেটে পিঠ থেকে রক বের করে রেখে দিলে দেখবেন আবার যেদিন আমরা রান্না করব আমাদের সময় অনেকটাই বেঁচে যাবে। অনেক সময় আমরা খোসা সহ ফ্রিজে মাছ রেখে দিলে কি হয়, যখন বের করতে যাব তখন কিন্তু দেখা যায় চিংড়ি মাছের যে কাঁটা থাকে সেটাতে খোঁচা লাগতে পারে হাতে, তখন কিন্তু দেখবেন অনেকটা কষ্ট হয়। কারণ চিংড়ি মাছের কাঁটাটা কিন্তু আমার কাছে খুবই ভয় লাগে, আমি বেশ কয়েকবার খোঁচা খেয়েছিলাম, যার জন্য এখন আমি ভালো মতো একদম পরিষ্কার করে খোসা ফেলে পিঠের রগটাও ফেলে তারপরে রেখে দেই। আমার কাছে মনে হয় এভাবে রাখলে আমার সময়টা অনেকটা বেঁচে যায়। আজকে ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর বাকি চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি ফ্রিজে। আর যত ময়লা ছিল সব কিন্তু একটা পলিথিনে বেঁধে তারপরে ফেলে দিব। তো পলিথিনে দেখা যায় এভাবে রেখে দিলে অনেকটা দুর্গন্ধ হয়, যার জন্য ভালো মতো গিট দিয়ে তারপরে হচ্ছে রেখে দিয়েছি। তো আজকে একটা পদই রান্না করব, যেহেতু রান্না শেষ করে আবার আফসিকে স্কুল থেকে আনতে যাব। তোর পরীক্ষা চলছে, তো মোটামুটি 3টা পরীক্ষা শেষ হয়েছে, আরও 3টা পরীক্ষা আছে। তো আজকে অনেক ব্যস্ত একটা সময় পার করেছি, সব কিছু মিলিয়ে ছোট দুটো বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়ে তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বলবো ভালো দিন কেটেছে। তবে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আজকে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এরই মধ্যে কিন্তু আফসিকে স্কুল থেকে নিয়েও এসেছি। তো মেশিনে কাপড় দিয়ে গিয়েছিলাম, তো আফসিকে স্কুল থেকে আনার পরে তাড়াহুড়া করে হচ্ছে আমি কিচেনে গিয়েছিলাম, যেহেতু ভাতটা রান্না করা হয় নাই। তো ভাবলাম যে ভাত হতে যেহেতু বেশি সময় লাগে না, বাসায় এসে তারপর ভাত রান্না করব। তো আমি আসার পর সরাসরি কিচেনে চলে গেছি, আর আমার ছোট বাচ্চাটা হচ্ছে পাশের ফ্ল্যাটে, আর আফসি হচ্ছে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল। ওকে হচ্ছে আমি একটু ফল কেটে দিয়েছিলাম যে বসে বসে টিভি দেখো আর ফল খাও। আমি কিচেন থেকে 10 মিনিট পরে এসে দেখি এই যে পুরো বাসা বন্যা, বেডরুম পর্যন্ত পানি চলে এসেছে, আর ডাইনিং রুমের অবস্থা তো খুবই খারাপ, অনেক অনেক পানি। তো ওয়াশিং মেশিনে যে পাইপটা থাকে পানি বের হওয়া সেটা খুলে গিয়ে দেখেন কি অবস্থা, 10 মিনিটের মধ্যে পুরো বাসা বন্যা।
তো আপসিকে বললাম যে কিচ্ছু করার নাই, আমাকে সাহায্য করো, যেহেতু আপসির আব্বু বাসাতে নাই। আমি আর এই যে আপসি মিলে কিন্তু 4 বালতি পানি পরিষ্কার করছি। তো এত বেশি খারাপ লাগতেছিল, তো ছোট বাচ্চাকে আর ঘরে আসতে দেই নাই, পাশের বাসাতে বলছি যে তুমি ওখানেই থাকো, যেহেতু ছোট মানুষ দেখা যাবে ও বাসায় আসলে কি করবে। তো এই যে পুরো ফ্রিজের নিচে পানি, ডাইনিং টেবিলের নিচে পানি, মানে কি বলবো, এই যে বড় বড় 4 বালতি পানি ফেলছি। তো চিন্তা করা যায় কি ভয়ঙ্কর একটা দিন গেছে। তো আমি কিন্তু এই যে বালতি ভরে ভরে পানি ফেলেছি। আমার ছেলেটা আমাকে অনেক সাহায্য করেছে, তবে ওকে বেশিক্ষণ পানি ধরতে দেইনি, যেহেতু পরীক্ষা চলছে, যদি আবার ঠান্ডা জ্বর হয়। তো আমি কিন্তু ওই যে একাই 4 বালতি পানি ফেলে পুরো বাসাটাকে আবার নতুন করে ভালো মতো মুছে তারপর সবকিছু পরিষ্কার করে নিয়েছি। তো একা হাতে সবকিছু করতে গিয়ে আমার আজকে 12টা বেজে গেছে। পরবর্তীতে আফসির আব্বুকে ফোন দিয়ে কিভাবে কি করব, যেহেতু মেশিনেও কাপড় ছিল, পরবর্তীতে পাইপটা ঠিক মতো লাগিয়ে পরে আবার মেশিনটা অন করে কাপড় ওয়াশ করে বারান্দাতে দিয়ে দিছি। আর ওই দিন কোনো কাজই করতে পারিনি, কোমর ব্যথা, পা ব্যথা সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা ছিল। তো পরের দিন বিকেলবেলা চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি কিছু কাবাব বানিয়ে ফ্রোজেন করেছি ঈদ উপলক্ষে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কাবাব বানাই। তো আজকে চিকেন কাবাব বানাবো। তো চিকেনের মধ্যে আমি সবসময় আলু দিয়ে থাকি, অনেকে ডাল দিয়ে থাকেন, আমার কাছে ডাল দিতে ভালো লাগে না। তো আমি সবসময় আলু দিয়ে বানিয়ে থাকি। এখানে কিছুটা কাবাব মশলা দিলাম, আর এখানে মরিচ কুচি দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এখানে সয়া সস দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছিলাম, আর সাথে একটা ডিম দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর হচ্ছে আমি ভালো মতো মেখে নিব। আমার কাছে মনে হয় এভাবে কাবাব বানালে অনেকটাই সহজ হয়ে যায়। আমি কিন্তু সবসময় এভাবে অনেকগুলো কাবাব বানিয়ে ফ্রোজেন করি। আর আমার বাচ্চারা যেহেতু কাবাব বাসার তৈরি মিটবল খেতে খুব পছন্দ করে, তো আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি। আবার হুটহাট করে মেহমান আসলে কিন্তু ফ্রিজ থেকে বের করে সুন্দর ভেজে দেওয়া যায়, সময়টাও বেঁচে যায়, আমাদের কষ্টটাও কিন্তু কম হয়। একদিন একটু কষ্ট করে কিন্তু অনেকগুলো কাবাব বানিয়ে নিলে দেখবেন আসলে অনেকটাই উপকারে আসে। তো আমি আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাবাবই বানিয়েছিলাম। তো ফ্রোজেন করব একটা ট্রেতে করে, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব, শক্ত হওয়ার পরে আবার একটা জিপলকে রেখে দিব। আর কিছুটা আমি গরম পানিতে হালকা ভাপ দিয়ে রেখে দেই, আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয়। যখন বের করে ভেজে নিব তখন কিন্তু দেখবেন একদমই সুন্দর ভাজা হয়ে যাবে, মানে ঝটপট আর কি ভেজে নেওয়া যাবে। চলুন কাবাব ফ্রোজেনের জন্য রেডি করি, আর সাথে একজন আপুর কমেন্ট পড়ে শোনাই। একজন সাধারণ দর্শক আপু আমার গত ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করেছেন, না পড়লেই নয়। আপুটার আইডির নাম হচ্ছে আরাফ মানাপ আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আমি দুইজন আপুর ব্লগ ভিডিও দেখি, একটা তোমার আর একটা চট্টগ্রামের মুক্তা আপুর। মুক্তা লাইফস্টাইল ব্লগ ভালো লাগে আমার কাছে। আমি যখন কাজ করি বিশেষ করে তখন তোমাদের ব্লগগুলো ছেড়ে রেখে দেই, কাজ করি, তাহলে কাজে আরও অনেক বেশি উৎসাহ পাই। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি তো আপনার নাম জানি না, আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন প্লিজ ছোট্ট করে কমেন্ট করে আপনার নামটা জানাবেন। আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমার মতো সাধারণ একজন মানুষের লাইফস্টাইল বা কাজকর্ম যে আপনাদের কাছে ভালো লাগে, আপনারও কাজে উৎসাহ পান, সত্যি এটা জেনে খুবই ভালো লাগলো। সত্যি সুন্দর করে কমেন্ট করতে বা প্রশংসা করতে কিন্তু সবাই পারে না, যার মনটা সুন্দর আমার কাছে মনে হয় সেই হয়তো সুন্দর করে প্রশংসা করতে পারেন, কমেন্ট করতে পারেন। আপু আপনার জন্য অনেক দোয়া রইল, আপনি অনেক ভালো থাকবেন পরিবার নিয়ে। এছাড়াও আমার গত ভিডিওতে হাফসামনি আইডি থেকে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমি কি মাইক্রোফোন দিয়ে ভিডিওতে ভয়েস দেই কিনা। তো আপুকে যদিও আমি রিপ্লাই দিয়েছিলাম, তারপর আজকে ভিডিওর মাধ্যমে বলার একটাই কারণ, হয়তো অনেক আপুদেরও জানার ইচ্ছে থাকতে পারে আমি কিভাবে ভিডিওতে ভয়েস দেই। আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না ভিডিওতে ভয়েস দেওয়ার সময়, মোবাইলটা মুখের সামনে ধরে সরাসরি ভিডিওতে ভয়েস দেই। তো যাই হোক, কাবাব ফ্রোজেন করে বাচ্চাদের জন্য কয়েকটা কাবাব আর সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, আর সাথে তো আপসি নিজের জন্য 1 গ্লাস জুস বানিয়ে নিয়েছে। এ হচ্ছে আমাদের সন্ধ্যার পরে কিছুটা সময়। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন, যেহেতু আজকে একটু বড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আমি ফারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।